হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। ক্লাস 11-এর সমস্ত ছাত্রছাত্রীদের আরও একবার শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। অর্গানিক কেমিস্ট্রির জেনারেল অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ সংক্ষেপে যেটা জিওসি, তার যে বিভিন্ন টপিক ওয়াইজ ইলাস্ট্রেশন আমাদের চ্যানেলে চলছে। আজকে তার টপিক নাম্বার 4। আজকের বিষয় তোমরা দেখতেই পাচ্ছ, টপিক কার্বোক্যাটায়নের স্থায়িত্বর ক্রম নির্ণয়। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক। পরবর্তীকালে তোমাদের এইচএসে, হায়ার সেকেন্ডারিতে এবং তোমাদের বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম হয় সেখানেও কিন্তু এই বিষয়টি কাজে লাগবে। তাই কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম নির্ণয়ের ক্লিয়ার কনসেপশন তোমাদের থাকাটা ভীষণ জরুরি। তো চলো দেখিয়ে দিই, আমি বুঝিয়ে দিচ্ছি সুন্দরভাবে তোমাদের কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম কি করে নির্ণয় করতে হয়, আর কী ভাবে নির্ণয় করা যায়। ওকে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমি স্থায়িত্বের ক্রমে যাওয়ার আগে তোমাদের একটু বুঝিয়ে নেব যে কার্বোক্যাটায়নের শ্রেণী বিভাগ, এটা আগে জানাটা জরুরি, নাহলে স্থায়িত্বের ক্রম ব্যাপারটা হঠাৎ করে ওখানে বললে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো দেখো, আমি এখানে কার্বোক্যাটায়নের শ্রেণী বিভাগ তোমাদের 1, 2, 3 করে লিখে দিয়েছি। প্রাইমারি অর্থাৎ 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, সেকেন্ডারি অর্থাৎ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, টারশিয়ারি অর্থাৎ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার এগুলো কি একটু বলে দিই। দেখো, প্রাইমারি কার্বোক্যাটায়ন হচ্ছে যে কার্বনটা পজিটিভ তড়িৎগ্রস্ত, সেটা যদি সরাসরি একটি কার্বনের সঙ্গেই যুক্ত থাকে তাহলে সেটা প্রাইমারি। ওকে, যেমন ইথাইল কার্বোক্যাটায়ন দেখো, তোমরা একটু দেখো, CH3 CH2+। এখানে দেখো এই ধনাত্মক তড়িৎগ্রস্ত কার্বনটা সরাসরি একটি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত, তাহলে এটা হয়ে গেল কি প্রাইমারি 1 ডিগ্রি। যে কার্বন ধনাত্মক তড়িৎগ্রস্ত কার্বন সরাসরি দুটো কার্বনের সঙ্গে যুক্ত, দেখো এখানে এই কার্বনটা সরাসরি দুটো কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এই কার্বনটা অবশ্যই সেকেন্ডারি বা 2 ডিগ্রি। এবার দেখো, যে কার্বনটা সরাসরি তিনটে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে সেটা অবশ্যই হয়ে যাবে টারশিয়ারি বা 3 ডিগ্রি। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো। এছাড়াও আর একটা জিনিস তোমাদের বলে নেওয়া দরকার, 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলে একটা ব্যাপার আছে, এটাও তোমাদের একটু জানিয়ে রাখি। যেমন ধরো মিথাইল কার্বোক্যাটায়ন CH3+। এখানে দেখতে পাচ্ছ এই কার্বনটা সরাসরি কিন্তু কোনো কার্বনের সঙ্গে যুক্ত নেই, এই কার্বন তিনটে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত। তাহলে এই যে মিথাইল কার্বোক্যাটায়ন যেহেতু কোনো কার্বনের সঙ্গে যুক্ত নেই, এটা কিন্তু 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, তাহলে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। ওকে, চারটে বুঝিয়ে দিলাম। এবার 4 ডিগ্রি কার্বোক্যাটায়ন কিন্তু হয় না। কি করে হবে? কার্বন চারটে কার্বনের সঙ্গে যুক্ত থাকতে হবে। চারটে কার্বনের সঙ্গে যুক্ত থেকে এখানে ধনাত্মক তড়িৎগ্রস্ত কার্বন তার হতে পারে না, তাই না? তাই 4 ডিগ্রি কিন্তু হবে না। 0, 1, 2, 3। চলো এবার আমরা মূল বিষয় অর্থাৎ কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম সেই বিষয়টাই যাই। এবার দেখো, কার্বোক্যাটায়নের স্থায়িত্ব আমরা নিম্নলিখিত 3টি উপায়ে ব্যাখ্যা করা যায়, অর্থাৎ 3টি উপায়েই আমি তোমাদের ব্যাখ্যা করব। প্রথমত, ইন্ডাকটিভ এফেক্টের সাহায্যে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। দ্বিতীয়ত, রেজোন্যান্স এফেক্টের সাহায্যে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। তৃতীয়ত, হাইপার কনজুগেশন এফেক্টের সাহায্যেও কার্বোক্যাটায়নের স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। এখন এখানে ইন্ডাকটিভ এফেক্ট কি, রেজোন্যান্স এফেক্ট কি, হাইপার কনজুগেশন এফেক্ট কি, এগুলো তোমাদের কোনো একদিন কোনো একটা ভিডিওতে অবশ্যই বোঝাবো। তবে আজকে যেহেতু অন্য টপিক, এখানে আমি ডিটেলস ইলাস্ট্রেশনের কোনো সুযোগ এখানে থাকছে না। এইগুলো দিয়ে আমরা কার্বোক্যাটায়নের স্থায়িত্ব চলো ব্যাখ্যা করি। ওকে, এই পয়েন্টগুলো অবশ্যই তোমাদের আমি আলাদা করে প্রত্যেকটা আলাদা করে বোঝাবো। তো চলো এই 3টি উপায়ে আমরা কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম অর্থাৎ স্টেবিলিটি অর্ডার কি করে নির্ণয় করতে হয় দেখি। এখানে দেখো, আমি 4 প্রকার কার্বোক্যাটায়নই লিখেছি। একদম বাদিকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপর 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপর 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপর 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই 4টে কার্বোক্যাটায়নকে আমি ইন্ডাকটিভ এফেক্টের সাহায্যে ব্যাখ্যা করব। এখন ইন্ডাকটিভ এফেক্টে তোমরা কি জানো? ইন্ডাকটিভ এফেক্টে জানো যে প্লাস আই ইন্ডাকটিভ এফেক্ট, প্লাস আই এফেক্ট আর মাইনাস আই এফেক্ট। অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে কোনো গ্রুপ ইলেকট্রন অপরের দিকে ঠেলে দেয় সেটা প্লাস আই ইন্ডাকটিভ এফেক্ট,
আর যে সমস্ত ক্ষেত্রে যেমন অ্যালকিল গ্রুপগুলো প্লাস আই ইন্ডাকটিভ এফেক্ট দেখায়, আবার যে সমস্ত গ্রুপগুলো ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় সেটা তারা মাইনাস আই দেখায়, অর্থাৎ মাইনাস ইন্ডাকটিভ এফেক্ট দেখায়, যেমন হ্যালোজেন পরমাণুগুলো নিজের দিকে ইলেকট্রন টেনে নেয় মাইনাস আই। যাই হোক, এখানে দেখো কেন্দ্র পজিটিভ তড়িৎগ্রস্ত কার্বনের সঙ্গে অ্যালকিল গ্রুপ অর্থাৎ মিথাইল গ্রুপ যুক্ত আছে, এখানে 3টে, এখানে 2টো, এখানে 1টা, আর এখানে নেই। এবার এই যে কেন্দ্রস্থ পজিটিভ চার্জযুক্ত কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত অ্যালকিল গ্রুপ তার কি করবে, কি এফেক্ট দেখাবে, তোমাদের এক্ষুনি বলে দিলাম, প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট মানে কি, ইলেকট্রন ঠেলে দেবে। তাহলে স্বাভাবিকভাবেই এই CH3 গুলো ইলেকট্রন ঠেলে দেবে কার দিকে, কেন্দ্রস্থ ধনাত্মক তড়িৎগ্রস্ত কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দেবে। তাহলে ইলেকট্রন ঠেলে দিলে কি হবে, কার্বনের এই কার্বনটার পজিটিভ চার্জ আংশিক হ্রাস করে দেবে এবং সেই পরিমাণ চার্জ নিজে গ্রহণ করবে, তাই না? যত এদিকে ইলেকট্রন ঠেলে দেবে এই পজিটিভ চার্জটা কমে যাবে আর এই কার্বনগুলো পজিটিভ চার্জ আস্তে আস্তে বাড়বে। তাহলে ঘটনাটা কি হলো, এই কেন্দ্রস্থ কার্বন পরমাণুর পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ একটা নির্দিষ্ট জায়গায় না থেকে ছড়িয়ে পড়লো, ডিলোকালাইজ হলো, অর্থাৎ এখানে কি হলো, ডিলোকালাইজেশন হলো, পজিটিভ চার্জটা ছড়িয়ে পড়লো। তাহলে এবার তোমরা জানো যত কোনো চার্জ যত বেশি ডিলোকালাইজেশন হয়, ছড়িয়ে পড়ে, তার স্থায়িত্ব তত বেড়ে যায়। তাহলে এখানে অ্যালকিল গ্রুপ 3টে রয়েছে, এখানে রয়েছে 2টো, এই দেখো 1 2, এখানে রয়েছে 1টি, এখানে রয়েছে 0। তাহলে এখানে সব থেকে বেশি ইলেকট্রন ডিলোকালাইজেশন ঘটবে এইটা, কারণ এ ঠেলছে, তাহলে এইগুলো পজিটিভ হবে, এই পজিটিভ চার্জটা ছড়িয়ে পড়ছে। এখানে সেই সুযোগটা 2 জায়গায়, এই যে 1 2, এখানে সেই সুযোগটা 1 জায়গায়, এখানে কোনো সুযোগ নেই। তাহলে স্বাভাবিকভাবেই আমরা এইগুলোর অর্ডার পরিষ্কার বলে দিতে পারি, 3 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি, গ্রেটার দেন 0 ডিগ্রি বলেই দিতে পারি। এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে পারি, তার মানে কোনো এখান থেকে সিদ্ধান্তে আসতে পারি, কোনো কার্বোক্যাটায়নে অ্যালকিল গ্রুপের সংখ্যা যত বেশি হবে, অ্যালকিল গ্রুপের সংখ্যা যত বেশি হবে তার স্থায়িত্ব তত বেশি হবে, দেখতেই পেলে এখানে অ্যালকিল গ্রুপ 1টা 2টো 3টে, এখানে অ্যালকিল গ্রুপ 2টো, এখানে 1টা, এখানে নেই। তাহলে যত বেশি অ্যালকিল গ্রুপ থাকবে তত বেশি ইন্ডাকটিভ এফেক্ট দেখাবে, অর্থাৎ প্লাস আই, অর্থাৎ ইলেকট্রন ঠেলে দেবে, তত কেন্দ্রস্থ কার্বনের ধনাত্মক আধান তত ডিলোকালাইজেশন হওয়ার সুযোগ পাবে, ক্লিয়ার, তত তার স্থায়িত্ব বেড়ে যাবে। ওকে, তাহলে ইন্ডাকটিভ এফেক্টের সাহায্যে পরিষ্কার বুঝলে। এবার এইটাই আমি অন্যরকমভাবে যদি বোঝাই, এখানে অ্যালকিল গ্রুপ না থেকে যদি একটু বুঝিয়ে দিই, এখানে প্লাস আই অর্থাৎ অ্যালকিল গ্রুপ না থেকে যদি এমন কোনো গ্রুপ থাকে যারা মাইনাস আই দেখায়, যেমন ধরো হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা যদি থাকতো তাহলে কি হতো, তাহলে ওরা এই ইলেকট্রনটা, এই বন্ধস্থ ইলেকট্রনকে নিজের দিকে আরও টেনে নিত। তাহলে এই ইলেকট্রনটা যদি নিজের দিকে, অর্থাৎ তারা নিজের দিকে টেনে নিত, তাহলে এই কেন্দ্রস্থ কার্বনের ধনাত্মক আধানের পরিমাণ আরও বেড়ে যেত, ও ডিলোকালাইজেশন হওয়ার সুযোগ পেত না। আরও বেড়ে গেলে তাহলে তার স্থায়িত্ব কমে যেত, ক্লিয়ার, বোঝা যাচ্ছে, তার স্থায়িত্ব কমে যেত, ক্লিয়ার। তাহলে প্লাস আই গ্রুপ থাকলে স্থায়িত্ব বাড়বে, মাইনাস আই গ্রুপ থাকলে স্থায়িত্ব কমবে, ক্লিয়ার। চলো পরের ব্যাখ্যায় যাই। এবার দেখো রেজোন্যান্স এফেক্টের সাহায্যে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ব্যাখ্যা দেবো। এখানে আমি মোট 4টে কার্বোক্যাটায়ন লিখেছি। দেখো প্রথমটা অ্যালাইল কার্বোক্যাটায়ন বলে একে, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2+। তারপরেরটাকে বেনজাইল কার্বোক্যাটায়ন বলে, C6H5 CH2+। তারপরেরটা দেখো আস্তে আস্তে বেনজাইল গ্রুপ, বেনজিন রিংয়ের সংখ্যা বাড়ছে, এখানে 1টি, এখানে 2টি, এখানে 3টি। এটাকে ডাইফিনাইল মিথাইল কার্বোক্যাটায়ন বলে, এটাকে ট্রাইফিনাইল মিথাইল কার্বোক্যাটায়ন বলে। এখন রেজোন্যান্সের সাহায্যে ব্যাখ্যা করতে গেলে একটা কথা তোমাদের আমি প্রথমেই বলবো, রেজোন্যান্সের নিয়ম তো তোমরা জানো। রেজোন্যান্সের নিয়ম হচ্ছে, এক্ষেত্রে রেজোনেটিং গঠন বা ক্যানোনিক্যাল গঠনের সংখ্যা, এইটা ছোট্ট করে মাথায় রেখো, সংখ্যা যত বেশি হবে তত তার স্থায়িত্ব বাড়বে, সোজা হিসাব, স্থায়িত্ব বাড়বে। কেন বলো তো? যত বেশি রেজোনেটিং স্ট্রাকচারের সংখ্যা বাড়বে তত এই ধনাত্মক আধানটা তত বেশি ডিলোকালাইজেশন হবে, ছড়িয়ে পড়বে। যত বেশি ধনাত্মক আধান ছড়িয়ে পড়ার সুযোগ পাবে তত কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বাড়বে, এটা আগেও বলেছি। এবার একটা জিনিস দেখো, আমি তোমাদের দেখাই, CH2 ডবল বন্ড CH2। একটা জিনিস খেয়াল করো, এখানে রেজোন্যান্স দেখাচ্ছি আমি, দেখো রেজোন্যান্স কি হলো,
এই পাই ইলেকট্রনটা এখানে গেল, তাহলে পাই ইলেকট্রনটা এখানে গেলে এর আর একটা রেজোনেটিং স্ট্রাকচার কি হবে, CH2 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, ব্যাস। তাহলে যেটা হলো এখানে রেজোনেটিং স্ট্রাকচারের সংখ্যা কটি পেলাম, দুটি পেলাম। এবার পরেরটা দেখো তো, বেনজাইল কার্বোক্যাটায়ন কি হবে। বেনজাইল কার্বোক্যাটায়ন দেখো আচ্ছা এখানে CH2 প্লাস, ওকে CH2 প্লাস, এটা এবার এখানে যাবে, বাইরে যাবে, তাহলে বাইরে গেলে এইবার যেটা হবে সেটা হলো এটা ডবল বন্ড হয়ে গেল CH2, আর এখানে যেমন ছিল বন্ড তেমন এখান থেকে ইলেকট্রন যাওয়ার ফলে এই কার্বনটা প্লাস হয়ে যাবে। এইবার আবার এই বন্ডটা এখানে আসবে, তাহলে পরেরটা যেটা হবে সেটা হলো এইটা থাকবে, এখানে বন্ড নতুন করে হলো, এটা যেমন ছিল তেমন থাকবে, এখান থেকে যাওয়ার ফলে এখানে প্লাস, তারপরে এবার আবার এইটা এখানে আসবে, তাহলে তারপরে এবার যেটা হবে সেটা হলো এইটা ছিল, এইটা বন্ড হবে, আর প্লাসটা কোথায় হবে, নিশ্চয়ই এখানে হবে, আর এটা যেমন ছিল সেরকম। এইবার এই প্লাসটা নিউট্রালাইজ করার জন্য এই ডবল বন্ডটা আবার এখানে চলে আসবে, তাহলে আবার যেটা হবে আগের মতন উপরে সিঙ্গেল বন্ড CH2 মাথায় প্লাস, আর এখানে, তাহলে দেখো তো রেজোনেটিং স্ট্রাকচার কটা পেলে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে আগেরটা পেয়েছিলে দুটো, এবার পেলে পাঁচটা। তাহলে এই দুটোর মধ্যে যদি স্থায়িত্ব বলে তাহলে কোনটা বেশি স্থায়ী, পজিটিভলি এইটা বেশি স্থায়ী এটার থেকে। এইবার বাকিগুলো আর দেখাচ্ছি না, কারণ যত দেখো C6H5 গ্রুপ এখানে একটা এখানে দুটো, তাহলে এখানে নিশ্চয়ই এই ডিলোকালাইজেশনের সুযোগ, এখানে যদি H এর জায়গায় আর একটা বেনজিন রিং থাকে নিশ্চয়ই ডিলোকালাইজেশনের সুযোগ আরও বেশি থাকবে। শুধু জানিয়ে দিই C6H5 তোমরা একটু নিজেরা করে দেখে নিও, CH প্লাস এর ক্যানোনিক্যাল স্ট্রাকচারের সংখ্যা হবে কটি, 9টি, এটা দেখে নিও। আর লাস্টেরটা এটার হবে আরও একটা বেনজিন রিং বেড়ে গেছে হোল থ্রাইস C প্লাস, এর ক্যানোনিক্যাল স্ট্রাকচারের সংখ্যা হবে 13টি। তাহলে 2টো 5টা 9টা আর 13টা, তাহলে স্বাভাবিক সব থেকে বেশি স্থায়ী হবে A, তারপর A। তাহলে অর্ডারটা বুঝতে পারলে নিশ্চয়ই, এইটা সব থেকে বেশি স্থায়ী, তার থেকে একটু কম এটা, তার থেকে একটু কম এটা, সবচেয়ে কম স্থায়ী এটা। ক্লিয়ার? তাহলে রেজোনেন্স এফেক্টের সাহায্যে এইভাবে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। অর্থাৎ কার্বোক্যাটায়নের রেজোনেন্স হওয়ার সুযোগ যত বেশি পাবে, অর্থাৎ ধনাত্মক আধান যত বেশি ছড়িয়ে পড়ার সুযোগ পাবে, ডিলোকালাইজেশন হওয়ার সুযোগ পাবে, তত তার স্থায়িত্ব বাড়বে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দুটো এফেক্টের সাহায্যে আমি তোমাদের কার্বোক্যাটায়নের স্থায়িত্ব ব্যাখ্যা করলাম। আর একটা আছে, চলো হাইপার কনজুগেশন এফেক্ট সেটাকে বলা হয়, চলো সেটা দেখি আমরা এবার আমি তোমাদের হাইপার কনজুগেশন এফেক্টের সাহায্যে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব ব্যাখ্যা করব। তা সেটা বলার আগে তোমাদের একটা কথা একটু জানিয়ে নিই, যে হাইপার কনজুগেশন মূলত আলফা হাইড্রোজেনের সাহায্যে হয়। হাইপার কনজুগেশন কার সঙ্গে কানেক্টেড, আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেনের সঙ্গে কানেক্টেড। এবার আলফা হাইড্রোজেন ব্যাপারটা বুঝিয়ে দিই। এই কার্বনটা দেখো ধনাত্মক তড়িৎগ্রস্ত, তার রেসপেক্টে সরাসরি যুক্ত প্রথম কার্বনটি আলফা কার্বন। তাহলে দেখো, তাহলে এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন, তাহলে এখানে মোট আলফা হাইড্রোজেনের সংখ্যা কত? তাহলে 3 ডিগ্রিতে আলফা হাইড্রোজেন কটি আছে নিজেরাই বলো, 9টি। এই যে 3, 6, 9। 2 ডিগ্রিতে এবার নিজেরা হিসেব করো আলফা হাইড্রোজেন কটা, 2 ডিগ্রিতে আলফা হাইড্রোজেন আছে 6টা। 1 ডিগ্রিতে আলফা হাইড্রোজেন কটি আছে? 1 ডিগ্রিতে আলফা হাইড্রোজেন আছে 3টে। আর 0 ডিগ্রিতে আলফা হাইড্রোজেন কটা আছে? 0, কারণ আলফা কার্বনই নেই। যেহেতু আলফা কার্বন নেই, তাহলে আলফা হাইড্রোজেন বলতে পারছি না, তাই না? তাহলে 9, 6, 3, 0। এবার আলফা হাইড্রোজেনের হাইপার কনজুগেশনের ব্যাপারটা কি সেটা একটু বলে দিই। ব্যাপারটা হচ্ছে, এই দেখো, ব্যাপারটা হচ্ছে C প্লাস, এবার এই কার্বনে ধরলাম এই H, একটা দেখিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে, আর বাকিগুলো আমার ভাঙার দরকার নেই, এইগুলো যেমন আছে তেমন থাক। এই দেখো, হাইপার কনজুগেশনকে অ্যাকচুয়ালি বলা হয় নো বন্ড রেজোন্যান্স। নো বন্ড রেজোন্যান্স, এটাকে একটা নো বন্ড রেজোন্যান্স বলা হয়। কি হয় দেখো, এই যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ধন, সেই ইলেকট্রনটা, সেই দুখানা ইলেকট্রন, তোমরা জানো সমযোজী এক বন্ধনে দুখানা ইলেকট্রন লাগে, এই বন্ধনটা টোটালি চলে এলো এখানে। তাহলে টোটালি যদি ওখানে চলে আসে, তাহলে এই বন্ডটা যদি এখানে চলে আসে, তাহলে জিনিসটা কি হবে একটু দেখিয়ে দিই তোমাদের। জিনিসটা হবে এই CH3 যেমন থাকলো তেমন, এই CH3 যেমন থাকলো তেমন। এই জায়গাটা দেখো, এইটা সিঙ্গেল বন্ড ছিল, হয়ে যাবে ডবল বন্ড।
এটা কার্বন, এই দুটো হাইড্রোজেন যেমন আছে তেমনই থাকবে। যেহেতু এখান থেকে বন্ডটা চলে এসছে, এই হাইড্রোজেনটা কি হয়ে যাবে পজিটিভ, আর এই বন্ড এসে এখানে ডবল বন্ড তৈরি করেছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে স্বাভাবিকভাবে এই কার্বনের পজিটিভ চার্জটা নিউট্রালাইজ হয়ে যাবে, তাহলে এর আর থাকছে না। তাহলে ব্যাপারটা দেখো, তাহলে স্বাভাবিকভাবে এখানেও দেখো পজিটিভ চার্জটা কি হচ্ছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে। এবার আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বেশি থাকবে, এই পজিটিভ চার্জটা ছড়িয়ে পড়ার সুযোগ তত বেশি পাবে। এখানে 9 বার সুযোগ পাবে, যেহেতু আলফা হাইড্রোজেন কটি আছে? 9টি। 2 ডিগ্রিতে 6 বার সুযোগ পাবে, 1 ডিগ্রিতে 3 বার সুযোগ পাবে। আর এখানে যেহেতু কোনো আলফা কার্বন নেই, আলফা হাইড্রোজেন নেই, এখানে হাইপার কনজুগেশনের সুযোগ পাবে না। তাহলে সেই ব্যাপার ঘুরে ফিরে কিন্তু সেই চার্জের ডিলোকালাইজেশন, ছড়িয়ে পড়া। তাহলে বলো তো দেখি, সব থেকে বেশি স্টেবিলিটি এই 4টে যৌগের মধ্যে কোনটা বেশি হবে? নিশ্চয়ই এইটা হবে। 3 ডিগ্রি, তারপর হবে 2 ডিগ্রি, তারপরে হবে 1 ডিগ্রি, তারপর 0 ডিগ্রি। তাহলে 3, 2, 1, 0। এইভাবে তাহলে 3টে এফেক্টের সাহায্যে আমি তোমাদের কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সুন্দর করে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি আবার বোঝাবো, রিপিটেডলি বোঝাবো। তোমাদের কেমিস্ট্রির প্রতি ভালোবাসা তৈরি করার দায়িত্ব আমার। অতএব তোমাদের দিক থেকেও রেসপন্স আসুক, যদি কোথাও কোনো সমস্যা থাকে, প্রবলেম থাকে, আমাকে জানিও, আমি সেইভাবে করব। ওকে? অর্থাৎ 2 ওয়ে ইন্টারাকশন দরকার। শুধু আমি বুঝিয়ে যাচ্ছি সেটা নয়, তোমরাও আমার সঙ্গে ইন্টারাকশন করো, জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি। ওকে? তাহলে এই টপিকে আমরা কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম বুঝলাম। ওকে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি পরের জিওসির নেক্সট টপিক নিয়ে হাজির হব তোমাদের সামনে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এই পর্যন্তই।